আমি জানি, রাষ্ট্র জানে না, অতএব সেই জায়গায় আমি কিন্তু ফাঁকি দিবই। এবং বারবার একই প্রকল্প আমরা কিন্তু সারা বছর ধরে বাস্তবায়ন করছি। এই যে অপচয়, এই অপচয়ের তো কোনো কিন্তু ক্ষমাহীন একটা অপরাধ। অতএব এই বছর আপনি আগে সেন্টারগুলোকে যদি ক্যাপচার করেন, 60% 70% ক্যাপচার হয়ে যায়। এবার কিন্তু সরকার খুচরা ব্যবসায়ীদের উপরও আওতায়, মানে করের আওতায় বা ভ্যাটের আওতায় আনার চেষ্টা করেছে। সেখানে বলা হচ্ছে খুচরা ব্যবসায়ীরা এখনো ভ্যাটের আওতায় আসবেন। সেটা আসলে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব? যদি গ্রামে গঞ্জে যে মুদির দোকানগুলো আছে তাদের ইনভেস্টও অনেক ভালো, সেক্ষেত্রে তাদেরকে ভ্যাটের আওতায় আনা, যদি জাতীয় আনা গেলে তো জাতীয় রাজস্ব আয় অবশ্যই বাড়বে, কিন্তু সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো বা যেটাই বলেন সেগুলো গড়ে উঠেছে কিনা, বা এই ভ্যাটের আওতায় আনতে সরকারকে আরো কি কি কাজ করতে হবে বলে মনে হচ্ছে? ধন্যবাদ। দেখুন, যে সরকারের এই বাজেটে সরকারের এই উদ্দেশ্যটাকে যদি চিন্তা করেন, সেটা হচ্ছে তাদের রেভিনিউ মোবিলাইজেশন দরকার, এবং যেটা আমরা প্রত্যেকেই স্বীকার করছি যে সরকারের রেভিনিউ রয়ে গেছে কিন্তু সরকার কালেকশন করতে পারছে না। অতএব সেই জায়গাগুলো তো সরকার ভাবছে মানে ভাবনার জায়গা প্রধানত 2-3টা জায়গা, রাইট? একটা হচ্ছে যে মানুষের কাছে রয়ে গেছে, অতএব মানুষের সম্পদের এবং আয়ের হিসাব যথাযথভাবে রাষ্ট্র জানে না। তে রাষ্ট্র যখন অ্যাসিমেট্রিক ইনফরমেশন, আমি জানি, রাষ্ট্র জানে না, অতএব সেই জায়গায় আমি কিন্তু ফাঁকি দিবই। অতএব রাষ্ট্র যখন এই ইনফরমেশনটাকে সিমেট্রিক সমতায় নিয়ে আসবে, তখন কিন্তু আমিও বাধ্য দিতে। একইভাবে ইকোনমিক এস্টাবলিশমেন্ট মানুষকে যেরকম জানে না, ইকোনমিক এস্টাবলিশমেন্ট একটা সেন্সাস হয়, সার্ভে হয়, কিন্তু সেই জায়গায় তারা শুধু সংখ্যা বলতে পারে, কিন্তু তার কাহিনী কি, এর ভিতরে কি, বডিটা দেখতে পাই, কিন্তু বডির ভিতরে কি কাজ করছে সেই জায়গাগুলা জানে না, এবং সরকারের কাছে সঠিক পরিসংখ্যানটাও নাই, যে কারণে প্রকৃতপক্ষে জানে না যে এই ইকোনমিক এস্টাবলিশমেন্টগুলাকেই আমার সার্ভিস সেক্টর যেগুলার কথা বললেন, সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান সহ এইগুলার মধ্যে কোনগুলাকে ইনক্লুড করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। অতএব সরকারের কাছে ইনফরমেশনই নাই। ফার্স্ট অফ অল আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে, ট্রাই টু জেনারেট ইনফরমেশন। উইদাউট ইনফরমেশন আপনি কথা বলতে পারবেন, লাস্টে গিয়ে ব্যর্থতা প্রমাণিত হবে। কিন্তু আপনি যদি জানেন যে 10 জন মানুষের কাছে আমার পৌঁছতে পারবো, 10 জন মানুষের ইনফরমেশন আছে, 10 জন বাধ্য, কিন্তু আপনি বললেন আমি সবার কাছ থেকে নিয়ে নিব। অতএব প্রথম অবস্থায় এখন প্রশ্ন যাচ্ছে, এনবিআর এর কি সেই ইনফ্রাস্ট্রাকচার আছে অথবা আছে কিনা? তার মানে হচ্ছে নাই। অতএব কিভাবে করবে সেই জায়গাটা কি পরিষ্কার করা হয়েছে? অতএব আপনি লক্ষ্যটা আসলে চিন্তা করেন যে কোথায় বেশি আছে, সেটাকে আপনি কিভাবে তথ্যবহুল করবেন এবং তাদের কাছে পৌঁছবেন। আপনি 8টা সিটি কর্পোরেশন আগে কমপ্লিট করেন, যে দেখেন যে কি পরিমাণ ইকোনমিক এস্টাবলিশমেন্ট আছে, তার সেন্সাস আপনার ডাটাবেজে সংগ্রহ হয়েছে কিনা, জায়গা সহ, রেজিস্ট্রেশন সহ, ট্রেডমার্ক সহ, দেখবেন অনেক ফর্মালাইজেশন হয়ে গেছে ইনফর্মাল ইকোনমি। তা আমাদের ইনফর্মালকে ফর্মাল করা, এটা তো রাষ্ট্রের একটা অবজেক্টিভ ফাংশনে পরিণত হয়েছে, যেখানে 50% অধিক জিডিপি আসে ইনফর্মাল সেক্টর থেকে। অতএব সেই জায়গাটাই বুঝাই যাচ্ছে সরকারের অনেক টাকা রয়ে যাচ্ছে, সরকারকে রিপোর্ট করছে না। সো ট্রাই টু সেট আপ দ্য অবজেক্টিভস, যে আপনি মাইল সেট আপ করেন, 5 বছর থাকবেন, এই বছর পাগল হয়েন না। অতএব এই বছর আপনি আগে সেন্টারগুলোকে যদি ক্যাপচার করেন, 60% 70% ক্যাপচার হয়ে যায়। অতএব বাংলাদেশের কথা বলে সবার ভিতরে ত্রাস জন্ম করে, তখন আলটিমেটলি অবজেক্টিভ ফাংশন থেকে আপনি বহু দূরে সরে থাকবেন এবং ইনএফিসিয়েন্সি প্রমাণ হবে যে আপনি কথা বলছেন, কথা রাখতে পারেন না, ইউ আর ইনএফিসিয়েন্ট। অতএব একটা সরকার দক্ষ না অদক্ষ সেটা নির্ভর করবে ঠিক 1 বছর পরে আপনি যে বাজেটে কথা বলছেন, সেই কথাগুলোর কতটুকু সত্যতা প্রমাণ করছেন, সেটা আপনি 6 মাস পর রিপোর্ট দেন যে আমি বলেছিলাম এই কথা, এখন আমি এই দিকে যাচ্ছি, সেটার প্রমাণ দিতে হবে। অর্থাৎ দায়বদ্ধতা থাকতে হবে। রাষ্ট্রের বাজেট শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয়। রাষ্ট্রের বাজেট যখন ঘোষণা করা হয়, তখন সরকারকে দায়বদ্ধতা নিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। আমি রাষ্ট্রের কাছে প্রমিস করেছি, অতএব বাস্তবায়নটা কি হচ্ছে 6 মাস পর আপনি সেটা জনগণের কাছে তুলে ধরেন। তখন আপনার অক্ষমতার জায়গাটা যখন প্রমাণ হবে, তখন আপনাকে কিভাবে আপনি সক্ষম করবেন তার জন্য কিন্তু আপনার বুদ্ধি আসবে। তখন রাষ্ট্রের রেভিনিউ বাড়ানোর বুদ্ধি অটোমেটিক্যালি চলে আসবে বলে আমার ধারণা। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির। আমরা দেখেছি আসলে বাজেট হয়, কিন্তু
এই যে অপচয়, বিশেষ করে অপচয় রোধ করার বিষয় একটা থেকে যায়, যেমন বিভিন্ন সময় দেখা যায় আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে অবাস্তব অতিরিক্ত আয়, অর্থাৎ ব্যয়ের খাতগুলো। এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এই যে যদি বলি এই অপচয় রোধ করার দিকে মনোনিবেশ কতটা করতে পারবে সরকার, যদি করতে পারেও তাহলে আপনি অপচয় রোধ করা গেলে তো নিশ্চয়ই বাজেট বাস্তবায়ন সম্ভব হবে। আপনি কি মনে করেন আসলে? আমি একটু সরকারকে এই দিকে একটু ক্রেডিট দেবো, তার কারণ সরকার বাজেট ঘোষণার আগেই তারা যে অপচয় বন্ধ করতে কাজ করছে। পূর্ণ মনোযোগ দেবে সেটা তাদের কাজে বুঝিয়ে দিয়েছে। তারা কিন্তু প্রত্যেকটা জায়গাতে লাঞ্চ এর যে মানে বাজেট সেই থেকে শুরু করে যে বিভিন্ন রকমের যে বিদ্যুৎ খরচ, প্রোটোকল কমিয়ে দেওয়া, হ্যাঁ প্রোটোকল, তারপর বিদ্যুৎ গ্যাসের যে ব্যবহার কমানো এবং একই এবং সঙ্গে এডিপির মূল্যায়ন করছে। এটা করছে। কিন্তু এটা আমি মনে করি যে এটা তারা ভালো একটা শুরু করেছে এবং সবাইকে এই মেসেজটা দিয়েছে যে এই অপচয়ের যে সংস্কৃতি, অপসংস্কৃতি সেটা বন্ধ করতে হবে। আমার ধারণা এটা ভালো শুরু হয়েছে। কিন্তু আমাদের একটা বড় সমস্যা হচ্ছে কি, যে এই যে প্রকল্প বাস্তবায়নের দুষ্ট চক্র তাদের কিভাবে আসলে টুটি চেপে ধরবে। তো সেই জায়গাতে আমি মনে করি সেরকম একটা নজির হয়তো রেখেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বড় একটি দল বিদেশে যাওয়ার একটা কথা ছিল, বিষয়টা সেটাকে আটকে দিয়েছে রাজশাহীর একটা সিটি কর্পোরেশনের। হ্যাঁ, ওইখানে আমি মনে করি যে এটা তো কিছু খুব সামান্য কিছু আর কি উদাহরণ, যেটা যে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো পুরো জিনিসটাকে নজরে এনেছেন এবং তার মানে বিষয়টা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন সামারিটা যাচ্ছে তখন উনি ধরতে পারছেন, কিন্তু অনেক কর্মকর্তা তাদের সামারি যায় না পর্যন্ত, যার ফলে ওই এত জায়গাতে আসলে উনি ধরবেন কিভাবে, এটা একটা বিষয়। সবচেয়ে বড় যেটা আমাদের রোগ, বছর বছর যে করে যে আমরা লালন করছি, কখনো এটাকে চিকিৎসা করিনি, সেটা হলো যে এই বছরের মানে অর্থ বছরের শেষ 3 মাসে গিয়ে আমরা প্রায় পুরো এডিপি বাস্তবায়ন করি এবং তখন আসলে কি হয়, তখন হলে বিল ছাড়ানোর হিড়িক পড়ে যায় এবং সেখানে ঘুষ দুর্নীতি, তো সেটা কিন্তু একটা বড় রকমের আমাদের সমস্যা। তো সেইটাকে আমরা কখন হাত দিব? আমি মনে করি যে এই বাজেটের বক্তৃতা সেখানে এই বিষয়ে পরিষ্কার নির্দেশনা আসা দরকার ছিল, আসেনি। তো এখন মাননীয় প্রধানমন্ত্রী যেগুলোতে হাত দিচ্ছেন সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে না, এটা কিন্তু হচ্ছে কাজ। কিন্তু এই জায়গাতে আসলে মাননীয় অর্থমন্ত্রীর আসলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই কিছু ঘোষণা দেওয়া দরকার ছিল যে না, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে এটা চান, সুতরাং আমরা এটা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। তো সুতরাং আমাদের এই যে শেষ কোয়ার্টারে গিয়ে যে আমরা এই সমস্ত করব এবং তখন বিল ভাউচার দিয়ে কোনোভাবেই আমরা এই টাকাটা বের করে নিচ্ছি এবং এর ফলে যেটা হচ্ছে যে প্রকল্প আমরা কি করছি, ওইখানে গিয়ে একটু থামিয়ে দিচ্ছি, আবার বৃষ্টি হচ্ছে, আবার বন্যা হচ্ছে, হচ্ছে, আবার নষ্ট হচ্ছে এবং বারবার একই প্রকল্প আমরা কিন্তু সারা বছর ধরে বাস্তবায়ন করছি। এই যে অপচয়, এই অপচয়ের তো কোনো কিন্তু ক্ষমাহীন একটা অপরাধ। সেই জায়গা থেকে বার হয়ে আসার আমাদের পরিকল্পনা কি, আমি মনে করি যে এটা হলে এটা ভালো হতো। সেক্ষেত্রে যদি বলি অর্থ উপদেষ্টা তিনি একটা কর্মকৌশল নিয়েছেন, এরকম একটা কথা বলেছেন যে রাশেদ আল মাহমুদ তিনি বলেছেন এবার এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্পগুলো যাচাই বাছাই করা হবে বা সেই প্রকল্পগুলোর সামনের দিকে জনসম্পৃক্ততা কত, সুবিধাটা কত পাবে, এই বিষয়টাও কি আসলে কতটা বাস্তবায়ন করা যায়? বাংলাদেশের আমরা দেখেছি এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়, প্রকল্পটা অর্ধেক গিয়ে আটকে থাকে, আবার সেখানে আবার প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আবার বাজেট বাড়ানো হয়, এই ধরনের কাজকর্মগুলো এগুলো আসলে একটা বিস্তারিত আলোচনার দাবি রাখে। কিন্তু এই সংক্ষেপে আমি যেটা বলতে পারি সেটা হলো যে প্রতিটা প্রকল্প যখন নেওয়া হয় তখন কিন্তু ফিজিবিলিটি স্টাডি করা হয়, তারপরে ইকোনমিক রেট অফ রিটার্ন, হ্যাঁ, তো এগুলো সমস্ত দেখা হয়। তো কিন্তু এগুলো টেকনিক্যাল ডকুমেন্ট এবং সেখানে অনেক অ্যাসাম্পশন থাকে এবং অনেক অবাস্তব অনুমিতির উপর ভিত্তি করে আমরা কিন্তু শুধু লাভটা দেখিয়ে সেখানে বিদেশি যে অর্থায়ন, তারপর দেশি অর্থায়ন, জিওবির যে শেয়ারগুলো সব দেখে থাকি এবং সুন্দর লজিক্যাল ফ্রেমওয়ার্ক থাকে, টাইমলাইন দেওয়া থাকে, কিন্তু টাইমলাইনে গিয়ে আমরা বারবার ধাক্কা খাই, সময় বাড়াই এবং সরকারি অর্থের অপচয় হয়। তো এই জিনিসটা শুধুমাত্র কাগজে কলমে না রেখে আমি মনে করি যে এই মূল্যায়ন যে পরিবীক্ষণ যে আইএমইডি যেটা আছে, তো সেটা একটু ঢেলে সাজানো দরকার এটা, এবং থার্ড পার্টি অ্যাসেসমেন্ট সেটা দরকার, ওই সেখানে অডিটিং দরকার, পারফরমেন্স অডিট দরকার, সোশ্যাল অডিট দরকার। এগুলো যদি আমরা করতে পারি, বড় কিছু প্রকল্প আমরা যদি শুরু করি, এটা আমি মনে করি যে এই সরকারের কিন্তু উদ্দেশ্য আছে, মানে তারা এগুলো চায় করতে। তো এখন এটা করতে পারলে আমি মনে করি যে এই যে কন্ট্রাক্টরদের যে একটা দুষ্ট চক্র আছে, সেখানে যে কিছু অসাধু কর্মকর্তাদের সাথে যোগ সাজস করে এই কাজগুলো করে থাকে, সেই সমস্ত সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তো এটা অনেক ধাপ আছে। আমি মনে করি যে সরকার চাইলে এবং এই অর্থ উপদেষ্টা যেটি বলেছেন এবং সব মিলিয়ে যদি আমরা একটা ডিটারমিনেশন রাখি এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই কার্যালয় থেকে যদি এখানে একটা নজর দেওয়া হয়, আমি মনে করি যে এটা অবশ্যই সম্ভব। কিন্তু 1 বছরে হয়তো হবে না, কিন্তু এই বছর আমরা শুরু করব, তারপর আগামী 5 বছর সেটা রিপিট করতে থাকবো। আমি মনে করি যে আমাদের এই অপসংস্কৃতি থেকে, এই অভিশাপ থেকে আমরা সহজেই বের হয়ে আসতে পারবো।